কোভিড নিয়ে ডিটেলস আবার পরশুদিন বলে দেবে রাজীব সিনহা, কারণ আমরা একটা ডিসিশন নিয়েছি, যেহেতু এখন একটু স্পাইক হচ্ছে, সব জায়গাতেই বাড়ছে, এবং বাড়ছে বলে আমরা যেটা ঠিক করেছি যে প্রতি গভর্নমেন্ট দপ্তরে সপ্তাহে একদিন করে স্যানিটাইজেশন হবে। গভর্নমেন্টের যত দপ্তর আছে, নবান্নে যেমন আগামীকাল হবে, নেক্সট উইক থেকে থার্সডে হবে। আর প্রাইভেটেরও যারা আছেন, প্রাইভেট অফিস থেকে শুরু করে সব, তাদের কাছেও আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারাও সপ্তাহে একটা দিন স্যানিটাইজ করুন। আপনারা জানেন যে কোভিডের এই সময়টা কেস সারা বিশ্ব জুড়ে বাড়ছে, এবং ন্যাচারালি আমাদের এখানেও তার থেকে তো পেছিয়ে নেই। বাট আমাদের এখানে একটা সুবিধা আছে, অন্যান্য জায়গায় অনেক গভর্নমেন্ট হসপিটাল খালি আছে। তার কারণ হচ্ছে তারা, আমি জাস্ট এইটুকু বলার জন্য একটু মাস্কটা খুলি, 1 মিনিট, এটা আলগা হয়ে যাচ্ছে। যেটা হচ্ছে যে অনেক জায়গায় দেখবেন যে তাদের বেড অকুপেশন ফুল নয়, কারণ কেউ 70, কেউ 80, তো উল্টো হয়ে গেছে। দেখো তো ঠিক আছে, কিন্তু প্লিজ এটা ভুল করবেন না, এটা আমার নিজেরই মাঝে মাঝে ইধার উধার করতে গিয়ে হয়ে যায়। সোজা করে দিয়েছি, ঠিক আছে, ঠিক আছে, আমি সোজা আছি। তো যেটা আপনাদের বলছিলাম যে অন্যান্য জায়গায় গভর্নমেন্ট হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার খুব একটা আমাদের মতো ভালো নয়, এবং সেখানে মানুষ যেতে পছন্দ করে না, পরিষ্কার পরিচ্ছন্ন ততটা নয়। কিন্তু আপনারা তো গত 9 বছরে দেখেছেন যে আমরা ইনফ্রাস্ট্রাকচার সাইডে, হেলথ সাইডে আমরা এতটাই বর্ধিত করেছি টাকা, এবং নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার এত বেশি তৈরি করেছি যে আজও কিন্তু আমি গর্ব করে বলতে পারি বেঙ্গল ইজ দ্য বেস্ট ফর হেলথ সিস্টেম। এবং সেটা আপনারা অকুপেন্সি দেখলেই বুঝতে পারবেন, এটা খুব কমন সেন্স। মানুষ আজকে গভর্নমেন্ট হসপিটালে যাচ্ছে, এবং গভর্নমেন্ট হসপিটালে ফুল বেড অকুপেন্সি থাকছে, তার কারণ এটা কিন্তু মাইনাস নয়, এটা প্লাস। তারা গভর্নমেন্ট হসপিটালে ট্রিটমেন্টটা পাওয়ার জন্য যাচ্ছেন, এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যতটুকু ইনফ্রাস্ট্রাকচার দরকার। আপনারা সবাই জানেন আমরা কেউ ম্যাজিশিয়ান নই, আর আমরা কেউ হঠাৎ করে আকাশ থেকে কিছু পড়ে পাইনি, এখনো পর্যন্ত ওষুধ আবিষ্কার হয়নি। নিজেদের মতো করে চিকিৎসকরা চিকিৎসা করছেন, সামটাইমস অবশ্যই তারা ICMR বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন্স নিচ্ছে। কিন্তু মনে রাখবেন যে তার মধ্যেও প্রচুর লোককে তো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, এবং অনেক মানুষ সুস্থ হয়ে বাড়িও গেছে, সেটাও আপনারা জানেন। নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না। এখন একটু বেশি হচ্ছে, তার কারণ অনেক সময় আমরা কি ভাবি, কলকাতাটা কেন এত বেশি? কলকাতাটা বেশি মানে শুধু কলকাতার লোক কিন্তু কলকাতায় নয়, এটা মাথায় রাখবেন। বিভিন্ন জেলা থেকে মানুষ এসে কিন্তু SSKM এ ভর্তি হয়, মেডিকেল কলেজে ভর্তি হয়, RG করে ভর্তি হয়, NRS এ ভর্তি হয়, বাঙ্গুরে ভর্তি হয়। এবং এই যে হসপিটালগুলো আছে, বেলেঘাটা ID থেকে শুরু করে সমস্ত হসপিটাল, রাজারহাট থেকে CNCI থেকে শুরু করে বিভিন্ন প্রান্তরের মানুষ এসে ভর্তি হন। ফলে কলকাতায় এত মানুষ দেখানো মানে এরা সবাই কলকাতার, তা কিন্তু আইডিয়াটা ভুল। কলকাতা সিটিতে এত লোক আক্রান্ত হয়নি, কিন্তু কলকাতা হসপিটালে যারা ভর্তি আছেন, কলকাতায় যারা টেস্টিং করেছেন, কলকাতায় যারা অ্যাডমিটেড আছেন, তাদের নাম্বারটা ধরে একসাথে আমরা কলকাতা বলছি, কলকাতার হসপিটালগুলোকে নিয়ে। এটা মাথায় রাখবে। হাওড়ায় যেমন হসপিটাল আছে সঞ্জীবনী বা হাওড়া জেনারেল হসপিটাল,
এখন হাওড়া হচ্ছে কোলাঘাটের বর্ডার, কোলাঘাট থেকে কেউ এসে পেশেন্ট এসে হাওড়া ভর্তি হয়ে গেল বলে কেসটা কিন্তু কোলাঘাটের নয়, এই হাওড়ার নয়, এটা মাথায় রাখবেন। তখন হুগলিতে অনেক সব বর্ধমানের লোক ভর্তি হয়। পাশাপাশি জেলা, একটা জেলা থেকে আর একটা জেলায়, উত্তর 24 পরগনা দেখুন না, উত্তর 24 পরগনা এক জেলা থেকে আরেক জেলা তো ভর্তি হয়, সুতরাং এগুলো তো সিস্টেমের মধ্যেই পড়ে। তবে আমরা মনে করি যে এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টিভ কেস যেটা আছে 12,747, কারণ এই কেসে যারা ভর্তি হয় তাদের টাইমটা বেশি লাগে, 14 দিন, 15 দিন, 21 দিন এরকম একটা লাগে। ফলে বেডটা তো সেই সময় বুক থাকছে ওই অ্যাক্টিভ কেস হিসেবে। একটা আমরা করতে পারি কিনা ভাবা উচিত, যেটা আমি অলরেডি আমাদের হাই পাওয়ার টিমকে বলেছি, সিএস নিজে দেখে, হোম সেক্রেটারিরা সবাই মিলে, হেলথ সেক্রেটারিরা দেখেন, যে যেখানে হয়তো আমার পেশেন্ট ভর্তি আছে 21 দিন হয়নি, 14 দিন হয়নি, অ্যাজ পার দ্য গাইডলাইন্স। এই গাইডলাইন্সটা প্রথমের দিকে ছিল, তখন কিন্তু সংখ্যা কম ছিল। এখন যখন সংখ্যা বাড়ছে, যদি কোনো পেশেন্ট পজিটিভ থেকেও ভালো হয়ে যায়, তাহলে আমার মনে হয় তাকে সে ব্যাপারে রিভিউ করে ডাক্তারদের সিদ্ধান্ত নেওয়া উচিত। তাহলে কি হবে, কিছু বেড খালি হয়ে যাবে এবং সেই বেডে আবার নতুন পেশেন্টরা ভর্তি হতে পারবে। এটা যেন না হয় যে আমি একটা বেড পেয়ে গেছি বলে আমি 1.5 মাস ভর্তি থাকলাম সেখানে, আর আমার জায়গায় 4টে লোক ফিরে গেল, তার কারণ তার জায়গা নেই। জায়গাটা তো আকাশ থেকে আসবে না, জায়গাটা যে জায়গা আছে তার মধ্যেই তৈরি করতে হবে। এর মধ্যে তৈরি তো কম হয়নি, তার মধ্যেও প্রাইভেট হসপিটালগুলো বাড়াচ্ছে। আজকে যেমন উডল্যান্ডস আমাকে বলেছে যে ওরা কিছু বাড়াচ্ছে, বিশান আর একটা বিল্ডিং বাড়াচ্ছে। আমাদের এদিকে আমরিটাকেও আমরা বলেছি, ঢাকুরিয়াটাকে ইমিডিয়েট খুলতে দিয়ে দিয়েছে, বাট সিস্টেম করে করলে ওখানে 300-400 বেড আমরা আরও এক্সট্রা পেয়ে যাব। তারপরে আমাদের ওই যেটা গেছিল, আমরা ইসলামিয়া হসপিটালটা নিয়ে নিচ্ছি, ওটা একটু রেডি করতে যা টাইম লাগবে, ওখানে 300-400 বেড পাওয়া যাবে। আমাদের আরেকটা হচ্ছে আজকে যেটা শান্তনুদা করবো, হ্যাঁ, এনআরএসে আরও 110 বেড বাড়ানো হলো। তাছাড়াও নতুন এনআরএসে নতুন হলো, নতুন কোভিড হসপিটাল 110টা বেড ওরাও বাড়ানোর কথা বলেছেন। এটাই তো শান্তনু দিয়েছিল তো। হ্যাঁ, আরেকটা ডেন্টাল কলেজ বিল্ডিং আছে, আরামের ডেন্টাল কলেজ বিল্ডিং, ওটাও কোভিডে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে আমরা কিন্তু এইগুলো সব মিলে যদি দেখি, তাহলে আমরা আরও অন্তত 3,500-4,000 বেড এর মধ্যে আমরা বাড়াতে পারবো, যেটা আমি আপনাদের বললাম। সেফ হাউস যেমন আমাদের অনেকগুলো আছে, সারা বাংলায় প্রচুর আছে। আমরা চাই না কেউ সেফ হাউসে থাকুক, তারা বাড়িতে থাকুক, ভালো থাকবেন। সেফ হাউসে রাখতে বাধ্য হচ্ছি আমরা, তার কারণ যাদের একদম জায়গা নেই, যাদের গাদাগাদি করে থাকতে হয়, তাদের জন্য সেফ হাউস কিন্তু হসপিটাল নয়। কিন্তু একটা কথা আমি চ্যানেলে সবাইকে বিশেষ করে বলবো, কারণ নিউজটা তো ফার্স্ট আপনারা ঘন্টায় ঘন্টায় করছেন, কাগজ নয় পরের দিন বেরোচ্ছে। এটা খুব মানবিক প্রশ্ন। যদি আপনাদের মনে হয় আমি ভুল, আপনারা আমাকে ইউ ক্যান আস্ক মি দ্য কোয়েশ্চেন। সরি, আমি একটু মাস্ক খুললাম, তার কারণ কন্টিনিউয়াস পড়ে থাকলে একটু প্রবলেম হয়। জাস্ট আমি এখানে কেউ নেই বলে দুজন দূরে আছে। সেটা হচ্ছে যে ধরুন সাপোজ আজকে আমি শুনলাম প্রতিদিনের যে অফিসটা আমাদের দিয়েছে সেফ হাউস করবার জন্য সায়েন্স সিটির কাছে, সেখানে অনেক মানুষ আছে, টাইম মতো খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, চেষ্টা হচ্ছে যতটা পারে করবেন, মায়ের দেওয়া মোটা কাপড়ের মতো। কিন্তু একটা কোয়েশ্চেন আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি, একটুতেই কেউ কেউ ওখান থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় বসে পড়ছে, তাহলে তো সেটা অসুস্থই নয়। রাস্তায় গিয়ে বসে পড়ে কি বলছে, আমাকে ভালো খাবার দাও, আমি জল পাচ্ছি না। এবার আপনাদের আমি একটা কথা বলি, এটা কিন্তু হচ্ছে ভালোভাবে যুক্তি দিয়ে বুঝুন। সাপোজ আমার বাড়িতে আমার দুটি মেয়ে আমার সাথে থাকে, সেই দুটি মেয়ে আমাকে হয় খাবার দেয়, নয় আমাকে ভালোবাসা দেয়,
নয় আমাকে চাটা হাতের সামনে এগিয়ে দেয়, নয়তো আমি যখন বাড়ি থেকে বেরোই আমার ব্যাগটা হাতের কাছে পৌঁছে দেয়, যেহেতু আমি সারাক্ষণ কাজ করি বলে। এই দুজনের মধ্যে কাজ করতে করতে দুজন যদি পজিটিভ আক্রান্ত হয়ে যায়, তাহলে সেই দিনটা আমাকে আইদার অল্টারনেটিভ কিছু খুঁজতে হবে, অথবা আমাকে নিজেকে করতে হবে। ঠিক না? ঠিক কিনা? ধরুন একটা জায়গায় একজন দায়িত্ব নিয়েছে খাবার দেওয়া, তার টিমের দুজনের পজিটিভ হয়ে গেল কোভিডে, তার টোটাল টিমটা বসে গেল। এইটা হচ্ছে প্রবলেম। আপনারা তো নিজেদের হাউসগুলোতে দেখতে পাচ্ছেন, পটাপট কত সাংবাদিক বন্ধুরাও হয়ে যাচ্ছে কোভিড, তাদের পরিবার হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট বড় বড় অফিসাররা হয়ে যাচ্ছে, পুলিশ হয়ে যাচ্ছে, হেলথ ওয়ার্কাররা হচ্ছে, চিকিৎসকরা হচ্ছে। যারা খাবার দিচ্ছে তারাও তো মানুষ নাকি? যে জল দিচ্ছে সেও তো মানুষ। কোথাও যদি একটা টিমের দুজন আক্রান্ত হয়ে যায়, তাকে একটা ডিসিশন নিতে হয়, তাহলে ফুল টিমটা কি এই টিম কাজ করবে নাকি অল্টারনেটিভ টিম আসবে তবে কাজ করবে? তাতে 1 ঘন্টা 2 ঘন্টা দেরি হতেই পারে কোনো একদিন, তাই জন্য রাস্তায় গিয়ে বিক্ষোভ দেখাতে হবে। এটা মানবিক যুদ্ধ না, এটা রাজনীতি করবার জায়গা না, এটা অতি উৎসাহী আন্দোলনের জায়গা। আন্দোলন আমাকে শেখাবেন না, আমি আন্দোলন করেই এসছি এখানে। আমার বাড়িতে যদি সবার কোভিড হয়ে যায়, আমার দায়িত্ব আমি তাদের রান্না করে খাওয়াবো, আমি অফিসের কাজও করবো, ঘর পরিষ্কারও করবো, সবটাই করতে হবে। এটা এইভাবে ভাববার চেষ্টা করুন। আপনার কেন একটু খাবার পেতে দেরি হলো, কেন দেরি হলো, কারণটা খুঁজে দেখেছেন? কারণটা এইভাবে হয়ে যাচ্ছে। ধরুন আজকে আপনার কাগজের অফিস সেট আপ করছে, 10 জনকে 10টা জেলায় দায়িত্ব দিয়েছে, তার মধ্যে 4 জন যদি আপনার কোভিড হয়ে যায়, সেই 4টে সেট আপ কিন্তু বদলাতে হবে। সেই বদলাতে গেলে আপনাকে আবার একটা অপশন বের করতে হবে। সেই কাজটা যে সবাই পারবে তা নয়, সেই কাজটা করার মতো লোকও দরকার। এই জিনিসগুলো আমি বলবো একটু বুঝুন। গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট ভগবান নয়, গভর্নমেন্ট মানে শুধু বাংলার গভর্নমেন্টটাই ম্যাজিশিয়ান নয়, শুধু সব দোষ বাংলার গভর্নমেন্টের, যে গভর্নমেন্টে সবচেয়ে বেশি কাজ করে। বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় মাস্ক, বিনা পয়সায় স্কুল, বিনা পয়সায় পড়াতে গেলে তার খরচাটা, কবরে গেলেও বিনা পয়সায় খরচাটা, বিয়েতেও টাকা, স্কলারশিপেও টাকা। আর কত করবে বলতে পারেন? আর কোথা থেকে টাকাটা আসবে? 40-45 লক্ষ লোককে পেনশন দেয় যে গভর্নমেন্টটা, যে গভর্নমেন্টটা আজ পর্যন্ত টিচারই বলুন, সরকারি কর্মচারী বলুন, এত ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু দেয়নি। আমরা কিন্তু একদিনের জন্য কারো মাইনে কাটিনি বা বন্ধ করিনি, চেষ্টা করছি চালিয়ে যাবার। এইটুকু সহযোগিতা তো করবেন। কোথাও একটু দেরি হয়ে গেলে কেউ তো ইচ্ছা করে করেনি, একটা পরিবেশের জন্য, একটা পরিস্থিতির জন্য। ভাই আমফান, একটা অত বড় ঝড় দুর্যোগ হয়েছে, তার বাড়িঘর সব ভেঙে গেছে, সে যদি বলে আমি এক্ষুনি ফিরে যাব, তার ফিরে যাবার মতো পরিস্থিতিটা হলে তো সে ফিরে যাবে। অতগুলো লোক, লক্ষ লক্ষ লোক চলে আসে, 1 কোটি 1.5 কোটি লোক বাইরে শেল্টারে আসছে, তারা কত সহ্য করে বলুন তো? আর যারা আমরা সবকিছু সামনে পাই, হাতের মুঠোর সামনে, তারা আমরা একটুও টলারেট করতে পারি না। কালকে আমি রাত্রে শুনেছি বাঙুরে চিকিৎসকরা কাউকে কাউকে সাজেস্ট করেছেন যে আপনারা ভালো আছেন, বাড়িতে থাকুন। কেন বলেছি জানেন? এখনো জেনে রাখবেন, বাড়িটা আমাদের সুইট হোম। গভর্নমেন্ট হাসপাতালে অত ইনফেকশন নেই, কিন্তু 50 জন এক জায়গায় থাকলে কিছু না কিছু ইনফেকশন বেরোয়। কিন্তু বাড়িতে থাকলে অনেক ভালো থাকা যায়, যদি সে রোগীটাকে ডাক্তার মনে করে। এটা তো আমাদের হাতে নয়, ইউ আর নট দ্য এক্সপার্টস। ডাক্তার যদি দেখে বলে পেশেন্টটা বাড়িতে থাকা ভালো, মোটামুটি সুস্থ আছে, তাহলে সে কি বলবে যে না আপনার কথা আমি শুনবো না, আমি এখানে থাকলাম, আমি এখানে রইলাম, বলে যুদ্ধ করতে শুরু করলো? যুদ্ধটা কার বিরুদ্ধে করছে? আমরা তো যুদ্ধটা কোভিডের বিরুদ্ধে করছি। আপনারা পলিটিক্যালি যুদ্ধটা আমাদের বিরুদ্ধে কেন করছেন?
এই যুদ্ধটা শুধু হেলথ ডিপার্টমেন্টের যুদ্ধ নয়, শুধু পুলিশের যুদ্ধ নয়, রাস্তাঘাট পরিষ্কার করে যারা তাদের যুদ্ধ নয়, আশার মেয়েরা ঘুরে বেড়াচ্ছে জীবনকে বাজি রেখে শুধু তাদের যুদ্ধ নয়। যুদ্ধটা কিন্তু আজকে আমাদের যৌথ পরিবারের সবার। আপনি আপনার জায়গা থেকে খবর করছেন, লড়াই করছেন, যুদ্ধ করছেন, ইউ আর অলসো এ কোভিড ওয়ারিয়ার। আমি আমার জায়গা থেকে করছি, হয়তো আমি টাকাটা নিলাম না, বা আমি হয়তো সম্মানটা পেলাম না, মানুষের সম্মানই আমার সম্মান। আমিও আই এম অলসো ফ্রন্ট রানার। আলাপন বন্দ্যোপাধ্যায় হোম সেক্রেটারি সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করছে, হি ইজ অলসো কোভিড ওয়ারিয়ার। চিফ সেক্রেটারি ঘর বাড়ি ঘুরে সকাল থেকে রাত পর্যন্ত করছে, সহকর্মীরা থেকে পুলিশ থেকে শুরু করে সবাই, চিকিৎসক নার্স সবাই, ল্যাব থেকে শুরু করে যারা সব টেস্ট করে, এমনকি যারা ডেড বডিগুলো নিয়ে যায়, ক্রিমেশন করে, হসপিটালে পেশেন্ট নিয়ে যায়, কাঁধে করে নিয়ে যায়। একটু ত্রুটি হলে আপনারা কেউ কেউ এমন ব্যবহার করছেন, আর কিছু কিছু পলিটিক্যাল পার্টি গেল রব তুলছেন। একবারও ভেবে দেখান তো কি দিতে পেরেছেন আপনারা? আজকে বড় বড় কথা বলছেন, কি দিতে পেরেছেন? কি দিয়েছেন? আমরা তো ভেবেছিলাম অন্তত 10,000 ভেন্টিলেটর মেশিন পাবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। আমরা তো ভেবেছিলাম অক্সিজেন সিলিন্ডার পাবো। আমরা তো ভেবেছিলাম ফ্রি ড্রাগস পাবো, ফ্রি পিপিই পাবো। কি দিয়েছেন? যা দিয়েছেন কিচ্ছু নয়। খালি হাতে কাজ করতে হচ্ছে। শুধু খালি হাতে তালি বাজালে হয়ে গেল? নয় ঢোল, নয় তালি, নয় ফুপু বাঁশি, হয়ে গেল? আজকে মানুষের এই বিপদের দিনে আজকে বলুন তো কবে থেকে টানছি আমরা? আমি এই কথাগুলো বলছি খুব দুঃখের সাথে। আমার কথা ভুল হলে আমি এনিবডি ক্যান আস্ক মি দ্য কোয়েশ্চেন অর ক্ল্যারিফিকেশন। সেই মার্চ মাস থেকে টানছি। মার্চ হয়ে গেল, এপ্রিল হয়ে গেল, মে হয়ে গেল, জুন হয়ে গেল, জুলাই, এরপর আসছে আগস্ট, বর্ষাকাল। একদিকে এটা, অন্যদিকে ডেঙ্গু টেঙ্গু নানা রকম অন্যান্য উপসর্গও আসে। তো আপনারা বলুন তো একটা গভর্নমেন্ট, আরে তারও তো একটা লিমিটেশন আছে। কতটা করতে পারে সে সবার সহযোগিতা না পেলে? সেই জন্যই তো বলছে সাধারণ মানুষকে এটাকে ইনভলভ হতে হবে, এবং সাধারণ মানুষের সচেতনতাই মনে রাখবেন এই লড়াইয়ে আমরা জিতব। কোভিড আমরা অনেকে জানি না, অনেকের হয়ে গেছে, আবার অনেকের হচ্ছে, আবার অনেকের হবে। ছেড়ে দিন না, আমরা নয় পশ্চিমবাংলা গরিব রাজ্য, আমেরিকায় তো এত ইনফ্রাস্ট্রাকচার, সব আমেরিকায় যায় পড়াশোনা করতে, সব ট্রিটমেন্ট করতে। এখানকার ছেলেমেয়েরা ম্যাক্সিমাম বাঁকুড়া, মিদনাপুর সব চলে যায় ভেলোরে ট্রিটমেন্ট করতে। চেন্নাইতে কী অবস্থা আজকে? দিল্লিতে সব চলে যায় এমসে, কী অবস্থা? আমেরিকায় চলে যায়, কী অবস্থা? ফ্রান্সে চলে যায়, কী অবস্থা? ইউকে চলে যায়, কী অবস্থা? ইটালিতে চলে যায়, কী অবস্থা? মনে রাখবেন, এখন এখানে যারা আছে তারা অনেক ভালো আছে। আগে কোনো কেউ বাইরে থেকে এলে গর্বের সাথে বলতো এতটাই ভালো ছিল। কোথা থেকে এলে ভাই? এই স্টেট থেকে এলাম, এই ইউকে থেকে এলাম, এই জার্মান থেকে এলাম। এখন তারা এতটাই চিন্তিত, তারা কখনো কখনো দেশের যেখানে থাকে আসল ভিটার নাম বলে দেয়, না রে ভাই এই বাঁকুড়া থেকে এলাম, এই বীরভূম থেকে এলাম। এটা বলাটা অনেক বেশি গর্বিত মনে করে। কেন জানেন? এটা হচ্ছে মাটির চোখ, এবং এটাই সত্য। তাই বাড়লেও বাড়াটাকেও আমাদের নিজেদের ম্যানেজ করতে হবে। যার যেখানে যতটুকু জায়গা পাবো। হ্যাঁ, অনেক রাজ্য এসমা চালিয়েছে, আমরা তো চালাইনি। কারণ আমি মনে করি জোর করে ফোর্সফুলি করা উচিত নয়, ভালোবেসে করা উচিত। ভালোবেসে করার দাম অনেক বেশি। প্যান্ডামিকের নাম বলে নানা রকম আইন করা হচ্ছে, সারাক্ষণ একটা রাজ্যকে গালাগালি দেওয়া হচ্ছে। কেন? না তো 1 বছরের মধ্যে তাকে ইলেকশন ফেস করতে হবে বলে। ভাই ইলেকশন যখন হবে তখন দেখে নেব। ইলেকশনে তো এ থেকে জেড এজেন্সি নিয়ে আপনারা আসবেন,
এখন থেকেই তো সব আমন্ত্রণ আসা শুরু হয়ে গেছে, নিমন্ত্রণ আমন্ত্রণ, এগুলো আমরা বুঝি। আর সবসময় পলিটিক্স করবার চেষ্টা করবেন না প্লিজ, দয়া করে। বাংলায় যা আছে তাই দিয়ে আমরা ভাগ করে নেবো যদি আমরা সবাই ভালোভাবে করতে পারি। একটা যে বাইরে আপনি স্টেডিয়ামে করবেন বর্ষাকাল, সেটাও তো প্রবলেম, মাথার উপর দিয়ে জল পড়ে, মাথার উপর ছাদ চাই। তার সত্ত্বেও আমরা গীতাঞ্জলি স্টেডিয়াম এবং কিশোর ভারতী স্টেডিয়ামও নেওয়ার চেষ্টা করছি। এইভাবে অনেক জায়গা নেওয়া হয়েছে, একটা কমিউনিটি সেন্টার পাচ্ছি না। কোনো এলাকায় একটা কমিউনিটি সেন্টার নিতে গেলেই বলছে না আমাদের পাড়ায় করা যাবে না। ঠিক আছে, তাহলে কারো পাড়ায় কোভিডের লোক থাকবে না, এটা তো ভালো। কিন্তু কোভিড হলে তখন কি করবেন? কারো পাড়ায় সেফ হাউস থাকবে না, কারো পাড়ায় কোভিড সেন্টার থাকবে না, কারো পাড়ায় কোভিড ডেড বডি পোড়ানো যাবে না। তাহলে কোথায় পড়াবেন? তাহলে আমার ডেড বডিটার মধ্যে, আমার বডিটার মধ্যে একটা চুল্লি বানিয়ে নিন, পুড়িয়ে দিন। এটা তো বুঝতে হবে আপনাদের। ডেলি যদি গড়ে 30 জন মারা যায়, কারণ আমাদের এখানে কোমরবিডিটির সংখ্যাটাই বেশি, 20-30 একটা ডেলি মারা যায়। তাছাড়াও হসপিটালে অন্যান্য কেস আছে, প্লাস আপনার অ্যাক্সিডেন্টাল কেস একটা জায়গাতেই শুধু পোড়ানো হয়, সেটা হচ্ছে আপনার ধাপা। একটাই চুল্লি, তাতে আপনি একদিনে কটা ডেড বডি পোড়াতে পারছেন? তাতে আমাকে একটার জায়গায়, তা সেটাও খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আর একটা যে আমি তৈরি করতে আমার 4 মাস টাইম লাগবে। আমি আপনাকে টাকা দিচ্ছি গভর্নমেন্ট থেকে এক্ষুনি, আপনি আমাকে 7 দিনে তৈরি করে দেখিয়ে দিন। যদি কেউ করতে পারেন আমরা করে দিচ্ছি, টাকা এর জন্য অভাব হবে না মানুষের শেষকৃত্য করার জন্য। কিন্তু আপনারা আমাকে বলুন, অ্যাটলিস্ট 2-3টে ক্রিমেশন থাকবে কলকাতায়, যেখানে ডেড বডিগুলো সৎকার করবে। যার বাড়ির লোক মারা গেছে তার ডেড বডিটা সৎকার করবে, তার অস্থিটা সে পাবে। এটা কত দুঃখ বলুন তো। একে তো সে ডেড বডি, আমরা তো ব্যবস্থা করে দিয়েছি 8 ঘন্টা তাকে দেখা, তার পরিবারকে দেখা, ক্রিমেশনে অংশগ্রহণ করবার এবং অস্থি নেওয়ার। কেউ কেউ ডেড বডি নিচ্ছেন, কেউ কেউ লিখে দিয়ে যাচ্ছেন। কয়েকদিন আগে সঞ্জয় সিনহা মারা গেছে, আপনারা জানেন, আমার খুব পরিচিত, আমার খুবই আপনজন ছিল। সঞ্জয় বোস সাথীরও পজিটিভ আছে। সাথীকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি গেছিলে ডেড বডি ক্রিমেশনের জন্য, সব ব্যবস্থা করা আছে? সাথী আমায় বলল ডক্টর শান্তনু সেন অনেকটাই করেছে, ওকে আমি পাঠিয়েছিলাম। আমাকে সাথী বলল না দিদি, আমি না পারমিশন দিয়ে চলে এসেছি, আমি এটা দেখতে পারবো না। এগুলো অনেক সেন্টিমেন্ট আছে, বুঝে রাখবেন। তমা ওর সাথে একসাথে রাজনীতি করেছে। আমি যখন যোগমায়া দেবী কলেজ, তখন শ্যামাপ্রসাদ কলেজ। কিন্তু আমায় যদি আপনি বলেন তোমার ছবিটা দেখতে, ডেড বডি, আমি দেখতে যেতে পারবো না। এরকম অনেক ইম্পর্টেন্ট লোক মারা গেছে। আমাদেরও 12 জন ডাক্তার পুলিশ মিলে মারা গেছে। আমার যে মেয়েটি মারা গেল দেবদত্তা, ওইটুকু বয়স বলুন তো। তা আমাদের দুঃখ লাগে না? আমাদের মন খারাপ হয় না? তার মধ্যেও আমি বলবো একটু টলারেট করতে, একটু সুযোগ দিতে হবে, একটু সময় দিতে। হঠাৎ করে হাসপাতাল থেকে বেরিয়ে চলে যাচ্ছে, রাস্তার মধ্যে বসে পড়ছে, এটা কারা করছে? তাহলে তার তো হাসপাতালে যাওয়ার দরকারই নেই, সে তো বাড়িতে থাকতে পারে ভালো করে। হেঁটে যখন রাস্তায়, তার তো দেখুন, তাতে তো আমাদেরই খারাপ হবে। কারণ সে যদি সেফ হাউস থেকে বেরিয়ে হাসপাতালে রাস্তায় বসে পড়ে আর গরমে অসুস্থ হয়ে পড়ে, কে দায়িত্ব নেবে? কে দায়িত্ব নেবে? আউটসাইডে যখন চলে আসলো, তার মানে ইনসাইডের সাথে তার সম্পর্কই তো থাকবে না। এটা একটা সিস্টেম করো রাজীব। আমি ইনসাইড তার দায়িত্ব নিচ্ছি পুরো, তারপরে সে যদি বাইরে বেরিয়ে কোনো ঘটনা ঘটায়, হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি? ইটস এ ল। দেখে নাও, প্রত্যেকের জন্য নোটিশ থাকবে এটা, যে আপনাদের কিছু প্রবলেম থাকলে একটা নোটিশের খাতা রাখো সেখানে, এই খাতায় কমপ্লেন করুন বা একজনকে রেখে দাও, তাকে বলুন যে আমি এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না। আর আমি তো বললাম হঠাৎ হঠাৎ কোভিড হয়ে যাচ্ছে, কি করবে? তাতে একটু সময় দিতে হবে, তাদেরও বুঝিয়ে বলতে হবে। সেরকম হলে বলবে কিছু ড্রাই ফ্রুট রেখে দিতে, যখন ওই রকম পরিস্থিতি হবে ওইটা অল্টারনেটিভ, ওটা দেখে নেবে। অনেক দুঃখে এবং সহমর্মিতার সাথে কথাগুলো বললাম, কারণ এগুলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আপনারা আমায় দেখান তো, সারা ভারতবর্ষ যেগুলোতে চলছে, রেগুলার কটা লোক অফিস করে, কটা চিফ মিনিস্টার, কটা প্রাইম মিনিস্টার, কটা মিনিস্টার। মিনিস্টাররা তো কয়েকদিন অফিস করছে, মাত্র কদিন হলো, কজন করে?
কটা চিফ মিনিস্টার ডেলি অফিস করে, কজন অফিসাররা করে? তার মধ্যে মনে রাখবেন আমাদের স্টেট কিন্তু এক্সেপশনাল অলওয়েজ। নিন্দে করতে হয়, আপনি করলেন সেটা আলাদা ব্যাপার। আজকের পর্যন্ত, সরি গতকাল পর্যন্ত, তাই তো, টোটাল অ্যাক্টিভ কোভিড কেস আমাদের কাছে এখনো 12,747 আছে। তার কারণ ডিসচার্জটা একটু কমে গেছে। আগে 66-67% হয়ে গেছিল, এখন যেহেতু একটু ইনফেকশনটা বাড়ছে সেহেতু এটা 60.6% হয়েছে। ফলে লোককে আমার বেশি হাসপাতালে রাখতে হচ্ছে, তারা যতক্ষণ পর্যন্ত স্টেবল না হচ্ছে। আমাদের টোটাল ডেথ কিউমুলেটিভ 1000, যেটা আউট অফ 1000, 815 জন কিন্তু কমরবিডিটি ডেথ। 815 জন, যারা সারি কেস বলে নাকি, সারি পড়ে একদম কমরবিডিটি। যেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই সেখানে না যাওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করব। যেখানে ভেন্টিলেটর সাপোর্ট নেই, যেখানে আইসিসিউ নেই, যেখানে অক্সিজেন নেই, সেখানে গিয়ে ছোট একটা নার্সিংহোমে একটা ছোট্ট রুম পাবো বলে চলে গেলাম। আর ওরা কি করে, লাস্ট মোমেন্টে যখন পেশেন্টটা মরবার মতো অবস্থা হয় তখন গভর্নমেন্ট হসপিটাল পাঠিয়ে দিয়ে সংখ্যাটা বাড়ায়, নিজেদের থেকে ঘাট থেকে ফেলে দিতে চায়। এটা তো ঠিক নয়। কোভিডের ট্রিটমেন্ট করতে গেলে তাকেও সাফিসিয়েন্ট জিনিস রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। এটা একটা। দুই হচ্ছে, যেহেতু এখন একটু বাড়ছে এবং আপ টু 31শে জুলাই আমরা আগে দেখে নেবো পরিস্থিতি, তো লকডাউন আমাদের করাই আছে, পরে আবার পরবর্তীটা দেখব। মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে গেছে, আজকে মাদ্রাসা হালিম এগুলো সব বেরিয়ে গেছে, কালকে উচ্চ মাধ্যমিক আছে, বেরিয়ে যাবে। কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে, আমরা এই আপ টু 31 জুলাই যেটা আমরা 70% করেছিলাম গভর্নমেন্ট সার্ভিসে আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য দুটো শিফটে, সেটা আমরা আবার 50% করে দিলাম এই কটা দিনের জন্য। তার কারণ হচ্ছে, যেহেতু এখন একটু বাড়ছে, আমরা চাই যে তারা হাটে বাজারে বেশি না ঘুরে, মিক্স আপটা না করে নিজেদের সাবধানে রাখুক। কারণ ম্যাক্সিমাম কিন্তু বাজার থেকে অনেক সময় জিনিস নিতে গিয়ে করে ওখানে সেখানে মিক্স আপটা বেশি হয়। আমি এখান থেকে ছুটি পাচ্ছি মানে এ নয় যে আমি অন্য জায়গায় বেড়াতে যাব। আবাসনে কিন্তু বেশি বাড়ছে, আবাসনে সবাই কিন্তু নজর নিন। আবাসন ভালো করে, অন্তত সপ্তাহে আবাসনের একটা করে কমিটি করে, আছেও অনেক জায়গায় কমিটি, তারা একটু স্যানিটাইজ করুন। আর আবাসনে যে কোনো জিনিস ঢোকবার আগে একটু স্যানিটাইজ করে নিন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তার কারণ হচ্ছে, আবাসনে এটা একটু বাড়ছে বলে আমার এটা অ্যাপ্রিহেনশন, ঠিক হয়ে যাবেন তাড়াতাড়ি। আর একটা হচ্ছে, আমরা ওয়ার্ক ফ্রম হোম যেটা আছে সিস্টেম, যেখানে এই সুযোগটা আছে সেখানে তাদের বলছি, প্রাইভেট হোক আর গভর্নমেন্ট হোক, ওয়ার্ক ফ্রম হোমের সুযোগটা দেওয়ার জন্য। আর একটা আমার কাছে একটা রিকোয়েস্ট এসছে রাজীব, আমি তোমাদের সাথে আলোচনা করতে ভুলে গেছি, তাই এখনই বলছি। ব্যাংকের থেকে একটা রিকোয়েস্ট এসছে যে তাদের ওখানে তো সারাক্ষণ লোকজন যাচ্ছে, সুতরাং তাদের মধ্যে একটা মিক্স আপ হচ্ছে, টাকা পয়সা দেওয়া দিয়ে যেতে হবে, ব্যাংক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওরা আমাদের যেটা বলছিল যে ওদের যদি ওরা বেলা 2টো পর্যন্ত কাজ করবে, 2টোর পরটা যদি ওদের অফ দেওয়া যায়, আর শনিবার রবিবারটা যদি ওদের ছুটি দেওয়া যায়, তাহলে ওদেরও যারা এমপ্লয়িজরা আছে তারাও একটুখানি সুযোগ পাবে। অন্তত সপ্তাহে 5টা দিন কাজ করলো, 2টো দিন অন্তত একটু হালকা থাকলো সেভাবে। এটা ব্যাংকের এরা বলেছে, এটা আমরা যদি দেখে নিই আমার মনে হয় ভালো হবে। এই পর্যন্ত হচ্ছে কোভিড। ভয় পাওয়ার, আমি আবার এখনো বলছি, কোভিড মারাত্মক কিছু নেই যে ভয় পেতে হবে। ভালো হওয়ার রেট বেশি। কোমরবিডিটি যাদের আছে তাদের সঙ্গে সঙ্গে অ্যাকশন না নিলে তাদের পক্ষে এটা মারাত্মক হতে পারে। যেমন দেখবেন, একটা ঝড় আসলে, ধরুন একটা জায়গায় একটা ডেড বডি পোড়ানো হচ্ছে, গন্ধটা আপনি শ্মশানে যেখানে ডেড বডি পোড়ানো হচ্ছে আপনি পাবেন, কিন্তু যদি একটা বড় হাওয়া আসে দেখবেন ওই গন্ধটা চারিদিকে ছড়িয়ে যায়। সেই রকম যদি কারো বাড়িতে পায়েস রান্না হচ্ছে, বাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকে গন্ধটা, কিন্তু জানলা টালাগুলো খুলে দিন, গন্ধটা আরেকটু স্প্রেড করবে। যখন কোনো শক্ত অসুখ হয় তখন এই কর্ণটা গিয়ে আর একটা ঝড় সৃষ্টি করে,
এবং সেই ঝড়টা থেকে এটা আরও বেড়ে যায়, ফলে তিনি মারা যান। এটা যাতে না হয় এটা দেখার দায়িত্ব আমাদের সকলের। আমাদের চিকিৎসকরা তারা তো দেখছেনই। এটা একটা। দুই, আমি আমার সাংবাদিক বন্ধুদের কাছে এবং টেলিভিশন চ্যানেলগুলোর কাছে বারবার করে বলব, আপনারা প্লিজ দয়া করে পজিটিভ দিকটা দেখান। কেউ কেউ নেগেটিভ দিক দেখানোর জন্য নিজেই একটা ইট মারলো, এরপর পুলিশ ফিরে এলো, ওইটাকেই দেখাবে, কারণ ওটা তার পলিটিক্স করার জায়গা, নাহলে তার ভাব জুটবে না। এরকমও অনেকে আছে, রাজনৈতিক ভাব জুটবে না। আপনাদের কাছে আমি হাত জোর করে বলবো, এই কয়েকটা দিন যেহেতু আমাদের কাছে এটা একটা বড় ব্যাপারে যাচ্ছে সারা ভারতবর্ষেই, আপনারা দয়া করে যারা ভালো হয়ে যাচ্ছে, তারা ভালো কথা বলছে, বাড়িতে থেকে কি করে ভালো হয়ে যাচ্ছে বা কি করে ভালো করে এই যে চিকিৎসকরা সেবা দিচ্ছেন, সিস্টাররা দিচ্ছেন, এই যে দায়িত্ব নিয়ে যারা রাস্তাঘাট পরিষ্কার করছে, আশার মেয়েরা 16 কোটি বার বাড়ি বাড়ি গেছে। মানে কি, পরিবার তো 2 কোটি সামথিং, 2.5 কোটি আমরা জানি, 23 কোটি বার বাড়ি বাড়ি গেছে। কতবার তাহলে মানে একটা বাড়িতে গেছে। সুতরাং এই মানুষগুলোকেও তো কখনো কখনো এনকারেজ করতে হয়। এরাই তো আসল যোদ্ধা, যারা মাটিতে লড়াই করে। আমরা তাদের সহযোদ্ধা হিসেবে আসলে একটু সহযোগিতার হাত বাড়াই। আমি এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করব। এটা আমার কোভিড পর্যন্ত গেল, যাতে প্যানিকই না হয়। অক্সিজেন বাজারে নেই, আরে কেউ কেউ তো কিনে নেবে, তাতে কি যায় আসে? আমাদেরও চেষ্টা রাখতে হবে। ড্রাগ বাজারে নেই, এটা বলবার কোনো দরকার নেই। এটা বললে কিন্তু ব্ল্যাকমেলিংটা বাড়বে। যখনই আমরা বলি আলুর দাম বেড়ে গেছে, দেখবেন যে বাড়েনি সেও দামটা বাড়িয়ে দেয়। এই জায়গাগুলো যদি আপনারা একটু অ্যাভয়েড করেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের আমফানের ব্যাপারে আমি আপনাদের বলেছিলাম যে জেনুইন কেস ডিপ্রাইভড হবে না। আসলে আমাদের একটাই ভুল হয়েছিল। ভুলটা কি জানেন তো? আমরা বলি না গেয়যোগী ভিক পায় না। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা কাজটা খুব তাড়াতাড়ি করতে গিয়েছিলাম। তাড়াতাড়ি করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হয়েছে এবং কেউ কেউ সুযোগ নিয়েছে, বেশি সবাই নয়, হয়তো কত পার্সেন্টেজ হবে, 0.5%, 100%-এর মধ্যে। এবং সেটাকে নিয়ে কেউ কেউ এমনভাবে রচনা, ওই গরুর রচনা, 2-4টে পা, 2টো চোখ, 2টো কান একইভাবে করে গেছে। আমি আপনাদের আবার বলি, এই জন্যে আগের আমলে আমরা দেখেছি বামফ্রন্ট আমলে কাউকে কিছু দিতই না, না পেতো ত্রাণ, না পেতো দান, আর না থাকতো প্রাণ। আমরা সঙ্গে সঙ্গে করি বলে আমাদের বিরুদ্ধাচারণ করাটা ঠিক নয়। কোথাও তো গভর্নমেন্ট বলেনি তুমি বিচার পাওনি, বিচার পাওয়ার জায়গা তোমার নেই। অনেক সময় তো মানুষ বলেন আমি ডিরেক্ট করি। ধরুন আমার উত্তরবঙ্গের স্বপ্না বর্মন, আপনারা জানেন মেয়েটা খুব ভালো মেয়ে, খুব ভালো খেলে, রাজবংশী মেয়ে, আমি সম্মান করি। গতকাল বন দপ্তরের কিছু লোক চলে গেছে ফরেস্টের ড্রেস পরিয়ে নিয়ে, তার বাড়িতে গিয়ে হানা দিয়েছে। কাকে জিজ্ঞেস করে গেছে? আমাদের কাউকে জিজ্ঞেস করে যায়নি। আমাদের যদি জিজ্ঞেস করে যেত তাহলে তো আমরা অ্যালাউ করতাম না। আচ্ছা, আমি কি করে জানবো যে আমার বাড়িতে কেউ একটা কাঠ বিক্রি করছে সেটা ভালো না চুরি? নাও জানতে পারি আমি। আমার বাড়িতে অনেক সময় কেউ বিস্কুট বিক্রি করতে আসে, কেউ চুরি বিক্রি করতে আসে, কেউ এই বিক্রি করতে আসে। কোথা থেকে কে কি বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে সবার পক্ষে জানা সম্ভব নয়। আমিও ইনোসেন্টলিও যেটা বলেছি, আমি ওকে এখনো মনে করি ওর দোষ নেই, ও কিনে ফেলেছে বেচারা বাড়ি করবে বলে। কিন্তু আপনারা কি কখনো জানতেন? এই ঘটনা আমি কালকে একটা ছোট্ট কাগজে বেরোনো দেখেই, আমায় কিন্তু কেউ বলেনি, আমি নিজে ওকে ফোন করি এবং আমি নিজে ফোন করে ওর সাথে কথা বলি এবং কথা বলে বলি, স্বপ্না তুমি চিন্তা করো না, তোমার একটা কাগজ দিয়ে গেছে তো, ওটা আমরা সব সলভ করে দেবো, তোমার চিন্তা করার কোনো কারণ নেই, তুমি নিশ্চিন্তে থাকো। সঙ্গে সঙ্গে সিএসকে ইনস্ট্রাকশন দিই এবং ওই ছেলেটিকেও, যে বন দপ্তরের অফিসার গেছিলো, তাকেও আজকে শিফট করে দেওয়ার কথা, ট্রান্সফার করে দেওয়ার কথা বলা হয়েছে এবং ব্যাপারটাও রিজলভ করে দেওয়া হবে। আমাদের নলেজে আসলে আমরা সঙ্গে সঙ্গে এটা দেখে নিই। নলেজ তো আমার আনতে হবে। কয়েকটা জায়গায় হয়েছে নলেজে এসছে তার অনেক বেশি, মানে কেউ কেউ রাজনীতি করেছে অনেক বেশি, নিজেরা তো জীবনের লোককে 1 পয়সা দিয়ে সাহায্য করেন, তার রাজনীতি করার এটা সময়। তার কারণ একদিকে কোভিড সামলাবে, একদিকে মানুষকে সাহায্য করবে, একদিকে খনি সামলাবে, একদিকে আইলা সামলাবে, একদিকে আমফান সামলাবে।
দেবার কেউ কিছু নেই, বড় বড় ভাষণ দেওয়ার আছে। মনে রাখবেন, তারপরেও আমরা একটা কোয়ারি করেছি আপনাদের কাছে। আমরা বলেছিলাম জেনুইনরা ডিপ্রাইভ হবে না। এখন সবার চোখে আমি জেনুইন ধরতে পারবো না, যেটা অ্যাডমিনিস্ট্রেশনের চোখে রিভিউ করে হয়েছে। 40,000 আমরা অভিযোগপত্র পেয়েছিলাম। অভিযোগপত্র বা বলতে পারেন যে এই আবেদনপত্র জানাজানি হওয়ার পর, তাই তো? এই 40,000-এর মধ্যে 26,000 ডিএমএল লিস্টেই ছিল। অনেকে আছেন হড়বড় করতে গিয়ে দেখতে পায় না, ভাবে আমারটা বাদ হয়ে গেল, বাদ হয়ে গেল, বাদ হয়ে গেল, আগে থেকে চিৎকার করে শুরু করলো, কাকে কান নিয়ে পালালো। 26,000 ডিএমএল লিস্টেই ছিল এই 40,000-এর মধ্যে। 6,000 আমরা নতুন করে করছি, কারণ এটা আমাদের মনে হয়েছে 6,000 আমরা রিভিউ করে দেখেছি, তারা ডিপ্রাইভ হয়েছে এবং তাদের দেওয়া হচ্ছে। 3 দিনের মধ্যে ক্যাম্প করে দিয়ে দেওয়া হচ্ছে। আর 6,000 রিজেক্ট করে দেওয়া হয়েছে। তার কারণ এদের প্রয়োজন নেই, এরা মিথ্যে অ্যাপ্লিকেশন করেছিল। ইজ ইট ক্লিয়ার? এটা আমফানেরটা আপনাদের আমি বলে দিই। এবার একটা কেস, আমার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে আমি এটা পার্টি হতে বারণ করবো, কারণ এটা আমি নিজে বলছি। অবশ্য দে আর অলসো মাই চিফ সেক্রেটারি অ্যান্ড হোম সেক্রেটারি, উই আর দ্য সেম ফ্যামিলি। পরীক্ষা বা স্টুডেন্টদের ব্যাপার নিয়ে আপনারা জানেন, আমি আপনাদের চিঠি দিয়েছি অলরেডি, প্রাইম মিনিস্টারকে আমিও লিখেছি, যে যেটা গভর্নমেন্ট আগে একটা অর্ডার করেছিল সেই অর্ডার অনুযায়ী যেভাবে পাস করিয়ে দেওয়া হবে, যে সিস্টেমগুলো ছিল সেটা নিয়ে, যে আমি অলরেডি ইউজিসির যে ফার্স্ট অর্ডার ছিল বা হোম মিনিস্ট্রি, সেই অর্ডারটাকে অ্যাক্টিভেট করতে আমরা বলেছি, যাতে স্টুডেন্টদের মধ্যে আর টেনশন না থাকে। এবং এটা অলরেডি এডুকেশন ডিপার্টমেন্ট, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, স্টুডেন্টস, দেয়ার পেরেন্টস, সবার সাথে কথা বলে যেসব স্টেক হোল্ডার্স আছে তারা অলরেডি যে গাইডলাইন্স দিয়েছিল ইউজিসি আগে, সেই গাইডলাইন্স অনুযায়ী আমরা বলেছি যে এক্ষুনি পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তাই তো রাজীব? আমাদের যে সিস্টেম বলেছিল, এটা গভর্নমেন্টেরই সিদ্ধান্ত ছিল, সেই পুরানো সিদ্ধান্তে ফিরে যেতে, যাতে যেটা আমাদের অলরেডি ইউনিভার্সিটি, কলেজ, স্টুডেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট যেটা অ্যানাউন্স করেছে সেটাকে মেনে নিতে। এবার আপনাদের কাছে আমি আর একটা জিনিসে আসি। একটা জিনিস আমি সমানে শুনে যাচ্ছি আর আমার একটু খারাপও লাগছে। আমি জেনারেলি কাউকে হিট করি না যদি কেউ আমাকে হিট না করে, কিন্তু একতরফা হয়ে যাচ্ছে। কখনো কখনো হিট চেম্বারটা একটু বেশি হয়ে গেলে প্রবলেম হয়ে যায়। কালকেও মাননীয় রাজ্যপালের সাথে আমার, দেখুন, কারো মেসেজ বা কারো টুইট কেউ কাউকে দেখা, এটা নিশ্চয়ই উচিত নয়। আমিও দেখাই না, আপনারাও দেখেননি, এবং আমরাও দেখাই না, এটা আমাদের ভদ্রতা। বাট আমি শুনলাম সকালবেলায় মাননীয় রাজ্যপাল মহাশয় বলেছেন যে আমি নাকি ওনার চিঠির উত্তরই দিই না, ওনার চিঠির উত্তর দিইনি ওই একটাই সাবজেক্টে। একটা সাবজেক্টে কবার কথা বলা যায় বলুন তো? আমার এডুকেশন মিনিস্টারকে আমি পাঠিয়েছিলাম কথা বলার জন্য, আমার এডুকেশন সেক্রেটারি গেছিল, চিফ সেক্রেটারি নিজে কথা বলেছেন। রাজ্যপালের পদের মর্যাদা আমরা জানি, আমরা আশা করি আমরাও যারা ইলেক্টেড গভর্নমেন্ট, আমাদের পদের মর্যাদাটাও তাদের জানা উচিত। যে চেয়ারের যা গৌরব, সেই গৌরবকে আমরা সবসময় সম্মান করি, কিন্তু আমরাও আশা করি মিনিমাম কার্টিসি। একজন রাজ্যপাল কখনো কোনো পলিটিক্যাল পার্টির মতো কথা বলতে পারেন না, বিকজ দ্যাট ইজ নট ডিজায়ারেবল ইন আওয়ার কনস্টিটিউশন। যেহেতু আজকে সকালবেলায় কথাটা উনি বলেছেন অফিসিয়ালি, আমাকে কোনো প্রেস থেকে জিজ্ঞেস করা হয়েছে, আমি জেনারেলি বলি না, বাট বলা হলো যে আপনি নাকি চিঠির উত্তরই দেন না, বলা হলো যে আপনি নাকি ওনার সাথে কথাই বলেন না, উনি এসব কমপ্লেন করছেন।
আমি কোনো কমপ্লেন করছি না ওনার বিরুদ্ধে, বিকজ কমপ্লেন করা ইজ নট মাই হ্যাবিট। বাট একটা কথা নিশ্চয়ই আপনাদের আমি বলবো, যে ইস্যুটা নিয়ে উনি কথা বলছেন, এক সেকেন্ড, হ্যাঁ আমি জাস্ট একটা ইস্যু নিয়ে কথা বলছি, যেটা আপনাদের বলেছে সকালে, আমরা নাকি চিঠির উত্তর দিই না, দিস অ্যান্ড দিস অ্যান্ড দিস। দেখুন উনি আমাকে অনেকগুলো মেসেজ করেছেন, আমি মেসেজটা আপনাদের পড়ে শোনাবো না, কারণ ইট ডোন্ট লুক নাইস। আমি কিন্তু তারপরে ওনার সাথে শুধু গতকালই 4 বার করে কথা বলেছি, এটা আমার রেকর্ড বলবে। অনারেবল গভর্নরের সাথে ওই একটা ইস্যুতে দেখুন কমিউনিকেশন কতগুলো আমরা করেছি গভর্নমেন্টের পক্ষ থেকে। প্রতিদিন কত করে করব? সকাল থেকে কোভিড সামলাবো, না সকাল থেকে ওনার প্রত্যেকটা কোয়ারি যেন আমরা সবাই চাকর বাকর, আমরা মাইনে দিয়ে কাজ করছি, আর আমাদের প্রতি মুহূর্তে প্রতিটা কোশ্চেনের উত্তর দিতে হবে। বিজেপির ওই কর্মীটা কেন মার খেলো, বিজেপির ওই মিটিংটা কেন হলো না, ডেড বডিটা কোভিড না হওয়া সত্ত্বেও কেন কোভিড ডেড বডি পুরানো হয়নি, এই ধরনের নানা রকম কোশ্চেন। পোস্টমর্টম হবার আগেই পলিটিক্যাল মার্ডার কি করে হলো, এগুলো হচ্ছে উত্তর। এত উত্তর দেওয়ার পরেও বলছে আমরা নাকি কমিউনিকেশন করি না, উত্তর দিই না। চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে কতবার গিয়ে মিট করেছে, কতবার করেছে, আর কতবার করেনি জিজ্ঞেস করুন। আমি এটা আপনাদের দেখাচ্ছি এই কারণে, অন্য কোনো কারণে নয়। একটা সরকার সারাক্ষণ কাজ করবে না, একটা সরকার সকাল থেকে রাত পর্যন্ত দিল্লির 10টা মিনিস্টার, ক্যাবিনেট সেক্রেটারি, হোম সেক্রেটারি, হোম মিনিস্ট্রি রোজ একটা করে নতুন ল, 4টে-5টা করে উইদাউট এনি কনসেন্ট। আজকেও তো দেখলাম এয়ার ইন্ডিয়ার লোকেদের নাকি 5 বছর করে ছুটি দিয়ে দিচ্ছে উইদাউট পে। এই আবার কি, আমি কোনোদিন শুনিনি। তারপরে এখানে কোনো কনস্টিটিউশন কাজ করবে না। কালকে আমি আমার গভর্নমেন্ট এমপ্লয়িজদের বলে দেবো যে 5 বছর ছুটি নিয়ে চলে যাও, মাইনে পাবে না, উইদাউট লিভ, উইদাউট মানি। এটা কি হচ্ছে কি দেশে? সারাক্ষণ কাজ করবো না, কর্ম করবো না। আর আপনার সাথে ভাইস চ্যান্সেলরদের কনফারেন্স হবে কি না হবে এডুকেশন ডিপার্টমেন্ট তো জানিয়ে দিয়েছে, রোজ রোজ এক কথা কতবার। আর এটা এডুকেশন ডিপার্টমেন্টের ব্যাপার। এডুকেশন ডিপার্টমেন্টও তো আপনিও চিঠি দিয়েছেন বারবার করে, একই চিঠি আমাকেও দিয়েছেন, চিফ সেক্রেটারিকেও দিয়েছেন, এডুকেশন ডিপার্টমেন্টকেও দিয়েছেন, অল ভিসিদেরও দিয়েছেন, ভিসিরাও আপনাকে রিপ্লাই দিয়েছে। এটা তো হয়নি যে আপনাকে রিপ্লাই দেয়নি, ভিসিরাও তো রিপ্লাই দিয়েছে। দিয়ে আইন কোট করে কি বলেছে, আইন কোট করে বলেছেন ভিসিরা, যেটা আমি এইটুকু শুধু আপনাদের পড়ে শোনাচ্ছি। 2017 সালে একটা আইন হয়, অ্যাসেম্বলিতে পাস হয়। আমি যদি ভুল বলি হোম সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি আমাকে কারেক্ট করবেন। 17 সালে একটা আইন পাস হয় অ্যাসেম্বলিতে, এবং তারপরে গভর্নর এটাকে সম্মতি দেয়, তখন একটা রুল করার কথা বলা হয়। সেই রুলটাই 2019-এ হয়। সেই রুল অনুযায়ী কি বলছে দেখুন, আমি শুধু পড়ে দিচ্ছি, আর কিছু না।
বাদবাকিরা ভিসিরা বলে দিয়েছেন। The 2017 Act and the 2019 rules as on date remain in force, and they can be neither set aside nor kept in abeyance by any authority save and except a competent court of law. Any act undertaken by any authority, including the Chancellor or Vice Chancellors, in respect of any matter covered by the 2017 Act and or the 2019 rules, and which are contrary to the said 2017 Act or 2019 rules, are ex officio illegal, void ab initio, and a nullity. আলাপন তাই তো, আরেকবার আলাপন পুরো দিচ্ছই না, পুরো দাও, তোমার কাছে আছে তো? হ্যাঁ, বললেন the 2017 Act and the 2019 rules as on date remain in force, and they can be neither set aside nor kept in abeyance by any authority save and except a competent court of law. Any act undertaken by any authority, including the Chancellor or Vice Chancellor, in respect of any matter covered by the 2017 Act and or the 2019 rules, and which are contrary to the said 2017 Act or 2019 rules, are ex specie illegal, void ab initio, and a nullity. এবার আপনাদের আমি একটা কথা বলি, তাছাড়া আরেকটা কথা এসছে। উনি আমাদের মহামান্য রাজ্যপাল মহাশয়, সকাল থেকে রাত অবধি মনে হয় প্রতিবার ওনাকে আমাদের প্রণাম করতে যেতে হয়। সময় পেলে সেটাও করতাম, কারণ আমরা সব চাকর বাকর তো, ইলেক্টেড লোকের এখন সব চাকর বাকর হয়ে গেছে। সরি টু সে, আমি উইথ মাই অল রেসপেক্ট এবং মাই হাবমেল সাবমিশন একটা কথা বলতে চাই। উনি বলেছেন বাচ্চাদের ভর্তি হতে গেলে নাকি টাকা দিতে হয়। উনি জানেন না গত 2 বছর আগে অনলাইন হয়ে গেছে অ্যাডমিশন, তাই তো? বেঙ্গলে অ্যাডমিশন অনলাইন করি আমরা। উনি প্রথমে নিজের ইউপির দিকে তাকিয়ে দেখুন, একটু বিহারের দিকে একটু তাকিয়ে দেখুন, অন্যান্য রাজ্যের দিকে একটু তাকিয়ে দেখুন। জামিয়া মিলিয়া থেকে শুরু করে জেএনইউ থেকে শুরু করে স্টুডেন্টদের সাথে কি বিহেভিয়ার তারা করে। এমনকি আমাদের এখানেও দেখেছেন প্রেসিডেন্ট যাদবপুর ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের সাথে তার কোন পর্যায়ে গেছিল। আমিও তো এসব করি না, আমিও তো এখানে আছি। বলুন তো আপনারা যারা আমাকে রেগুলার দেখছেন, আমি তো লুকিয়ে বেড়াই না। আমি কদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভিসিকে ডিস্টার্ব করতে গেছি, আমি কদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিজের পাওয়ার দেখাতে গেছি, আমি কদিন বিশ্বভারতীতে গেছি, ইভেন সেটা বেঙ্গলের জুরিসডিকশনে, আমি কদিন প্রেসিডেন্সিতে গেছি, একবার ইনভিটেশনে গেছিলাম, আপনারা জানেন প্রবলেম হয়েছিল, আমি তো শান্তিপূর্ণভাবে করে বেরিয়ে চলে এসেছিলাম। যাদবপুরে আমি শুধু একটা হাঙ্গার স্ট্রাইক মেটাতে গিয়েছিলাম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নজরুল মঞ্চে ওরা আমাকে ডিলিট দেওয়ার জন্য ডেকেছিলেন, উইথ ফুল রেসপেক্ট। আমি নিজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আমি সম্মানিত বোধ করেছিলাম, আমি গেছিলাম। একবার নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম চুরুলিয়ায়। কোথায়? আমাকে তো সবাই ডাকে, কিন্তু আমি কখনো বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করি না। কারণ আমি এখনো মনে করি শিক্ষক শিক্ষিকারা, অধ্যাপক অধ্যাপিকারা, এমনকি যারা মানে নন অফিসিয়াল স্টাফও, মানে ক্লার্ক থেকে শুরু করে অন্যান্য অফিসিয়াল স্টাফও, নন টিচিং স্টাফ, আমি সবাইকে সম্মান করি তাদের মতো। কালকে আমার এ নিয়ে কথাবার্তাও হয়েছে ওনার সাথে। আমি ওনাকে বললাম, যেটা ভিসিরা যখন চিঠি দিয়েছে জয়েন্টলি, যে তারা এটা করতে পারছে না, তারা তাদের সিদ্ধান্ত নিজেরাই নিয়েছে, কোন কলেজে কি হবে, কোন ইউনিভার্সিটিতে কি হবে,
ইট ইজ অ্যাবসলিউটলি দেয়ার ফ্রিডম অফ চয়েস। এবং তারা টাইম টু টাইম, যেহেতু আইনে বলা আছে যে ডিপার্টমেন্ট ইজ দ্য ফাইনাল অথরিটি, গভর্নর নিশ্চয়ই তাদের কাছে কোনো সাজেশন চাইতে পারে, কোনো অ্যাডভাইজারি পাঠাতে পারে, সেটা থ্রু ডিপার্টমেন্ট পাঠাতে হবে। এই আইনে সেটা বলা হচ্ছে। আমি চিফ মিনিস্টার আছি বলে আমি যদি গিয়ে এখন বলি আপনার চাকরিটা আমায় দিতে হবে বা আমাকে রোজ আপনাকে 10 বার করে প্রণাম করতে হবে, এটা বাঞ্ছনীয় নয়। আমাদের অধ্যাপক অধ্যাপিকাদের, ভিসিদের তাদের সম্মান নিয়ে নিজেদের জায়গায় কাজ করতে দিন। কোনো একটা সূত্র থেকে আমাকে কথাও বলা হয়েছিল, যদি না আসে ভার্চুয়াল কনফারেন্সে এক্সপ্লোসিভ হবে, এবং সেটা টুইটেও আছে, আশা করি অনেকে পেয়েছেন, আমার কাছে তো আছে, ডকুমেন্ট আছে, এক্সপ্লোসিভ হবে। তো কথাটা কত ভয়ঙ্কর আমি বুঝতে পেরেছিলাম, এবং বুঝতে পেরে আমি শুধু জিজ্ঞেস করেছিলাম যে ভয়ঙ্কর হবে মানে এক্সপ্লোসিভ কী করবেন আপনারা? যেগুলো উনি আমাকে লিখেছেন বা আমি ওনাকে বলেছি, সেটা অফিসিয়ালি পাবলিকলি বলে দেওয়াটা ঠিক হবে না। এমনকি ভিসিদের তারা ট্রেড ইউনিয়ন করছে, এ ধরনের কথাও বলা হয়েছে। আমি রাজ্যপালকে সম্মান জানিয়ে বলবো, প্লিজ ভিসিদের সম্মান করুন। তারা আমাদের সম্মানীয় জগতের মানুষ, এবং আমাদের শিক্ষা জগতের যারা শিক্ষা অধিকর্তারা আছেন, অধ্যাপক অধ্যাপিকারা আছেন, টিচার্সরা আছেন, চিরকাল আমরা তাদের সম্মান করি। অনেক রকম কথা বলা হয়েছিল, আমি শুধু একটা কথাই বলেছি, উনি কি বলেছেন আমি সেটা বলছি না। আমি শুধু বলেছিলাম মনে রাখবেন, ভিন্ডিকটিভলি ওদের বিরুদ্ধে কিছু করতে হলে কিন্তু বাংলা গর্জে উঠবে। বাংলার একটা আন্দোলনের ধারা আছে। বাংলা একটু নজরুলের ভাষায় কখনো বলে না আমি বিদ্রোহী রণক্রান্ত, বলে বলো বীর, বলো উন্নত মমশীর। এটা হচ্ছে বাংলার কালচার, এটা করতে যাবেন না দয়া করে। আমি এটা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, সুতরাং দিস মাছ, এর থেকে বেশি আমার মনে হয় আমি যেটা বলতে চেয়েছি আপনারাও বুঝেছেন, এবং আমার যতটুকু বলার আমি বলেছি। প্লাস আমি 2-3 বার আমফান নিয়েও রাজীব সিনহা নিজে গেছে কথা বলেছেন, আমিও তো প্রায় কথা বলি, সব কিছু বলি, বাট সবসময় যেটা স্টেটের দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশনের, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন চালাবে। ওনার অ্যাজ এ গভর্নর যেটা ওনার দায়িত্ব উনি করবে। আর সারাক্ষণ উনি যাবেন এখানে আর্মির হেলিকপ্টারে, কাল যাবেন ঘুরতে, এখন আমায় নাকি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ের ব্যবস্থা করতে হবে। চিফ সেক্রেটারি বলবেন আইনটা কি, আমি আইন অনুযায়ী কাজ করি। রাজেশ্বরাও মারা গেছে, আমরা সকলে দুঃখিত, আমরা তার পরিবারকে সবই সাহায্য করেছি। উনি যেতেই পারেন তার বাড়িতে আর্মি হেলিকপ্টার চড়ে, তাতে আমার কোনো আপত্তি নেই। বাদবাকি
law will take its own course. As per law, we will abide by the constitution. গভর্নমেন্টের যে রেসপন্সিবিলিটি আছে গভর্নমেন্ট করবে, ওনার যে রেসপন্সিবিলিটি উনি করবেন। আমি এখনো বলবো শুভবুদ্ধির উদয় হোক। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কিন্তু পলিটিক্স কম দিন করছি না। আমি কিন্তু সিটি মিনিস্টার হিসেবে কাজ করিনি কখনো। আমিও কিন্তু রেল মিনিস্ট্রির মতো মিনিস্ট্রি চালিয়ে এসেছি দুবার। আমি অনেকগুলো বাজেট প্লেস করেছি। আমি রেল মিনিস্ট্রি থেকে শুরু করে, কোল মাইন্স থেকে শুরু করে, উইমেন চাইল্ড থেকে শুরু করে, ইউথ অ্যান্ড স্পোর্টস থেকে শুরু করে 7 টার্মস এমপি ছিলাম, 2 টার্মস এমএলএ চিফ মিনিস্টার গিরিও করেছি। আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানও ছিলাম। সারা জীবন আমার কিন্তু সারা ভারতবর্ষ ঘুরে কাজ করবার অনেক অভিজ্ঞতাও হয়েছে। তখন আমরা সাধারণ মানুষ বলে এবং সহ্য করি বলে, সহ্য যেন ভাষাকে দংশিত না করে, সহ্যের ভাষা যেন তাতে স্পন্দন থাকে। যদি অসহ্যের ভাষা, সরি এটা আমি একটু চেঞ্জ করছি, অসহ্য ভাষা ভাষার দংশন করছে, যে ভাষার দংশনে আমরা লজ্জিত, আমরা মর্মাহত, এই জিনিস বন্ধ হোক, এটা আমি চাই। আর তা নাহলে গায়ের জোরে যদি কেউ কিছু করতে যান, let us fight the battle politically, democratically, and of course with the people peacefully. People is ready to give you the reply. Thank you. এটুকুনি আমার ছিল। এরপর আপনাদের কিছু থাকলে বলুন। সুমন ধরাই বলছি, সেটা হচ্ছে আপনি যখন রাজ্যপাল নিয়ে বলতে চান, তখন আরো একটা বিষয় যেটা সচিদানন্দ বর্মা ইউনিভার্সিটি ভিসিকে তিনি শোকজ করেছেন, কারণ উত্তর ভিসি এখনো ব্যাংকিং থেকে ওকে ডিসমিস করা হোক। উনি ডিসমিস করার কে? না, প্রথম কথা হচ্ছে উনি কবে শোকজ করেছেন? গতকাল। গতকাল? হ্যাঁ, গতকাল গতকাল ফাইট করে এটা করেছে। উত্তর পঞ্চানন বর্মা একটা নাম করা নাম, রাজবংশী সম্প্রদায়ের উনি খুব সম্মানীয় মানুষ। এবং পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করেছিলাম তার কারণ রাজবংশী এবং কামতাপুরী সমাজে যে মানুষটা শিক্ষার পথ দেখিয়েছেন, আলো দেখিয়েছেন, তার জন্য। আর সেখানকার ভিসিকে শোকজ করে উনি ভিসিকে ইনসাল্ট করেননি, উনি পুরো রাজবংশী কমিউনিটিকে এবং উত্তরবঙ্গের মানুষকে অসম্মান করেছেন। উনি কিছুতেই ডিসমিস করতে পারেন না, বিকজ ল ইজ নট উইথ হিজ হ্যান্ডস। নতুন করে ল তো বলা হলো, 17 আর 19-এর ল, রুল তো বলা হলো, রুলে পরিষ্কার বলা হয়েছে উনি দিলেই যে সেটা গ্রাহ্য হবে, অ্যাজ পার ল কাজ হবে। ভিসিদের কোনো চিন্তার কোনো কারণ নেই। অল আর রেসপেক্টেড, অল উইল ওয়াক, যেরকম তারা করছেন সেভাবেই করবেন। এবং মনে রাখবেন, আমরা সবাই তাদের পাশে। আগে যদিও ইন্টারফেয়ার করতাম না, এখনও ইন্টারফেয়ার করব না, বাট 100% তাদের সমর্থনে আছে। বলুন। দিদি, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে রাজ্যপাল যেটা বারবার দাবি করছেন, সেটা হচ্ছে যে ল অনুযায়ী রাজ্যপালের আসার যে সুবিধা, সেই সুবিধাটা রাজ্য খণ্ডন করেছে, ডিপার্টমেন্টের হাতে গেছে। তিনি বলছেন আমি তাকে সাইন করিনি, অ্যাসেম্বলি হিসাবে রিজেক্টটা হয়েছে, আমার কাছে কোনো পেপার আসেনি, আমি সাইন করিনি। 2017 সালের, প্লিজ, 2017 সালে উনি ছিলেন না, কে ছিলেন বলুন তো, আপনারা বলুন কে ছিলেন? কিশোরীনাথ ত্রিপাঠীজি ছিলেন তো। 2017 সালে আইনটা পাস হওয়ার পরে গভর্নর অ্যাকসেন্ট দিয়েছিলেন, তদানীন্তন গভর্নর কিশোরীনাথ ত্রিপাঠী, তিনি বিজেপি সরকারের দ্বারা অ্যাপয়েন্টেড গভর্নর, এবং তখনই রুল করতে বলা হয়েছিল, সেই অনুযায়ী রুল নোটিফিকেশন হয়। সুতরাং গভর্নরের সাপোর্টে, গভর্নরের কনসেন্টেই এটা লটা হয়। বলুন, আর কিছু বলার আছে? হ্যাঁ, আর একটা প্রশ্ন, তিনি রাজ্যপাল যেটা বলছেন সেটা হচ্ছে যে হেমতাবাদের যে বিধায়কের মৃত্যু, সেটা পলিটিক্যাল মার্ডার। ওনাকে আইদার প্রমাণ করতে হবে এটা পলিটিক্যাল মার্ডার, আদারওয়াইজ আমার মনে হয় ওনার এই পদে থাকার যোগ্যতা নেই। ওনাকে প্রমাণ করতে হবে, কারণ আমরা তো সিআইডিকে বলেছি এটাকে ইনভেস্টিগেশন করতে, এখনো ইনভেস্টিগেশন পুরো হয়নি। প্রাইমা ফেসি কেস হিসেবে যতটুকু পাওয়া গেছে, এটা সুইসাইড কেস হিসেবে পাওয়া গেছে। এবং আপনারা দেখেছেন যে ব্যাংকের টাকা পয়সা সম্পর্কিত নানা রকম ব্যাপার ট্যাপার আছে, সেটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। ডিটেলস এনকোয়ারি রিপোর্ট না আসা পর্যন্ত আমি এটা পলিটিক্যাল মার্ডার তো বলবোই না। আমার কাছে এখনো পর্যন্ত যে রিপোর্ট আছে পোস্টমর্টেমের, সেটাতে বলা হয়েছে সুইসাইড কেস। সুতরাং
আমি যতক্ষণ ফুল রিপোর্ট না আসবে আমি ওনার সাথে একমত নই, এবং ওনারও হট করে একটা বলে দেওয়াটা বিজেপির কথা শুনে ঠিক হচ্ছে না। উনি বিজেপির মাউথ পিসের থেকেও ভয়ঙ্কর কাজ করছেন, যে কাজটা হয়তো অমিত শাহ করে না। মানে উনি তো বলেন যে আমি প্রধানমন্ত্রী মানি না, উনি আমাকেও বলেছেন অনেক সময় আমি প্রধানমন্ত্রী মানি না, আমি কাউকে মানি না, আমি আমার মতো কাজ করি। তো উনি তো প্রধানমন্ত্রীকেও মানছেন না, উনি হোম মিনিস্ট্রিকেও মানছেন না, কনস্টিটিউশনকেও মানছেন না, বিজেপি পার্টির থেকেও ভয়ঙ্কর কথা উনি বলছেন। উনি আগে নিজেকে সামলান। আমি চাই কোভিড চলছে, উনি সুস্থ থাকুন, ভালো করে খাওয়া দাওয়া করুন, দীর্ঘজীবী হন, যোগব্যায়াম একটু ভালো করে করুন, মানসিক যেটা মেন্টাল টেনশন না করে, এখন দেরি আছে ইলেকশন, মেন্টাল রিল্যাক্স করুন, ভালো থাকুন। Ma'am, today during the press conference, he has mentioned a very, he mentioned a word saying that the education system in the state has become a political thing. Do you think he's a constitutional post portfolio holders, or he's talking just like a politicians, more than politicians? West Bengal education system is number one. Who said no? Don't compare with West Bengal to any other state. How many Nobel laureate Bengal have got? What they are doing in Nalanda University, Amartya Sen is just out. What they are doing for Jamia Millia, what they are doing for JNU, what they are doing for other university, even PTI, you know also what message they have given to you, because you have done some critical news against of them. So what music you are facing now? So we will not take any lesson from them. Ma'am, बस और एक Ma'am, the Air India issue you have touched upon, it has sent shockwaves all across. We have previously objected to privatization of Air India. But this sudden decision of sending employees, corporate employees, on leave without pay has totally clear if there is any plan in place to innovate do the transactions civically without the burden of the government employees. Your thoughts on that? The problem is, though I thought that sometimes I think that I should not say anything against of them. Let us work together to fight the COVID-19. First settle this problem. But sometimes I feel sorry to see when we are passing through a very critical times, everybody is fighting COVID-19, and central government and BJP party, they are taking advantage. What advantage? So many laws they have already amended without any consultation. So many laws they have, every day they are changing the laws. And whatever the issue, it suits them to maintain the dictatorship. They are doing it. I am so shocked. There is a labor laws. Everybody is under the labor laws. Whatever our Mazdoors and officers and workers, officers, they have their own law. Labor also, they have their own laws. Do you want to bulldoze all the employees? How do you bulldoze all the employees? 5 years no pay. At this situation, when people want money, the hawkers, the unorganized workers, the migrant workers, the farmers, the people, the government employees, the others, the semi-government, the private, they are asking for food, they are asking for money, they are asking for pension, they are asking for cash, because though cash is there, cash flow is not there. Even the economists, the senior economists are also telling that give money to the people. What they give only at the time of election to some pockets. They should be ashamed how they can snatch the service from the employees. From Coal India, they say FDI 100%. They said railway, they are going to FDI railway. They said BSNL is also going to be just closed down. They said like this Air India, what they said today, bank also suddenly they merger. Now my headquarter is gone to Chennai.
Even they never thought that the state there must be a lead bank, their headquarters must be on that state to deprive the privilege for the poor people, common people. I'm really shocked. How they can snatch the democratic rights of the people, the employees' right of the people. 5 years they will go to live, and after 5 years where they will go? 5 years is for the election year. Don't forget, 5 years, the meaning is very important. And I think it is not only Air India, all the central sector, all the state sector. I will appeal to all of them, be together, fight together. And I will request even the BJP's organization, also trade union organization, please don't surrender your head. Stay together and support this cause. Maybe INTUC, maybe AITUC, maybe Bharatiya, what they say in Mazdoor, I don't know all the names, but I will request them. Just, can you imagine? Is it the government work? Is it a democratic government is working under the democratic rule? Everything is lost. If the credential is lost, everything is lost. Now everybody is afraid, everybody is scared, everybody is ashamed. Now everybody, what they will do? Either testing, taking, or treatment. What they will care? First, you take care for the people. Instead of taking care of the people, you are there to damn care of the people. This is the agony of the Indian people now. I'm sorry. Thank you.